অসভ্য, অভদ্র, জঘন্য, ফালতু লোক! কোনো সাহসে আপনি আমার পোশাকে হাত দিয়েছেন? ন্যূনতম কমন সেন্স নেই? স্বামীনের লজ্জার সীমা রইল না। কেন যে সে আগ বাড়িয়ে শাড়িটা তুলতে এলো, সে আলোকে সরি বলতে যাবে তার আগেই আলো তার দিকে এগিয়ে এসে তার বুকে এলো পাথারি কিল ঘুষি মেরে চেঁচাতে থাকে। অসভ্য লোক! কোন সাহসে আমার জিনিসে হাত দিয়েছেন? জঘন্য লোক কোথাকার, ফালতু লোক! স্বামীন আলোর দিকে তাকিয়ে আছে। ভীষণ ক্ষেপে গিয়েছে মেয়েটা। সে নরম গলায় বলে, মারছো কেন আমাকে আলো? আমি বুঝতে পারিনি, দেখছিলাম তোমার শাড়িটা ভিজে যাচ্ছে তাই। আলো স্বামীনের কোনো কথা শোনে না। একটা ধাক্কা দিয়ে সে নিচের পোশাক নিয়ে ঘরের ভিতরে চলে যায়। রাগে তার গা কাঁপছে। স্বামীন বোকার মতো এদিক ওদিক তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে। আমার দোষটা কোথায়? আলো তার পোশাক আলমারিতে তুলে রেখে ঘর থেকে বের হয়ে যায়। স্বামীন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যুগে যুগে ভদ্রলোকেরা এই দোষের ভাগিদার হয়েছে, এটা আবারও প্রমাণিত। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে কানে ধরে। ফুয়াদ বলে, একবার বটতলা আসবি, আড্ডা দিতাম। কি করছিস তুই? বউয়ের হাতে মার খেলাম। মানে? মানে এতদিন সবকিছু গালাগাল পর্যন্ত ছিল, আজ গায়ে হাত তুললো। উপকার করতে গিয়ে আজ এত বড় একটা বাস খেয়েছি। ইলহামকে দেখে দরজা থেকে জুঁই সরে দাঁড়ায়। ইলহাম ক্লান্ত ভঙ্গিতে ভিতরে ঢোকে। তার মাথাটা ভীষণ ধরেছে। সোজা গিয়ে জুঁইয়ের বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে সে। জুঁই দরজা বন্ধ করে ইলহামের দিকে এগিয়ে গিয়ে বলে, গিয়ে আবার ফিরে এলে যে? কি হয়েছে বাড়িতে? তোমার ভাই কেন ডেকেছিল? বাড়ি থেকে লাথি মেরে বের করতে ডেকেছিলে? নিচু স্বরে বলে ওঠে ইলহাম। জুঁই বিছানার একপাশে বসে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে। হোয়াট? বের করে দিয়েছে বাড়ি থেকে। জুঁইয়ের মুখে হাসি ফোটে। সে নিজের খুশি প্রকাশ না করে বলে, দিক, যেও না ও বাড়িতে। তোমার সম্পত্তি তুমি বুঝে নিয়ে ওদের সাথে সম্পর্ক শেষ করে দাও। ইলহাম চিত হয়ে শুয়ে জুঁইয়ের দিকে তাকিয়ে বলে, সম্পত্তি কিচ্ছু পাবো না আমি, ভাইয়া সাফ সাফ জানিয়ে দিয়েছে। জুঁই যেন আকাশ থেকে পড়ল। হতবাগ হয়ে বলে, মানেটা কি? ইলহাম জুঁইয়ের কথার উত্তর না দিয়ে কণ্ঠে এক রাশ হতাশা নিয়ে বলে ওঠে, ইহানের জন্য কষ্ট হচ্ছে খুব, ওর কথা মনে পড়ছে। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন যাব কি যাব না ভাবছি। জুঁই প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। সে তার বিরক্তি প্রকাশ না করে বলে, এখন তোমাকে বলেছে সম্পত্তি দেবে না, আর তুমি মেনে নিলে? অদ্ভুত। ইলহাম উঠে বসে জুঁইয়ের দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, আমি আমার ছেলেটার জন্য কষ্ট পাচ্ছি, আর তুমি সম্পত্তি নিয়ে পড়ে আছো? আচ্ছা একটা কথা বলো তো জুই আমাকে, আচ্ছা একটা কথা বলো তো জুই, আমাকে নাকি আমার সম্পত্তিকে, কোনটাকে তুমি বেশি প্রায়োরিটি দাও? জুঁই থতমত খেয়ে বলে, অবশ্যই তোমাকে। আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম। আমাকে যদি প্রায়োরিটি দিতেই, তাহলে আমার সন্তানকেও প্রায়োরিটি দিতে। তোমার কণ্ঠে সবসময় ইহানের জন্য তুচ্ছ তাচ্ছিল্য দেখি, এসব আমি বরদাস্ত করবো না জুই। জুঁই নরম সুরে বলে, তুমি ভুল ভাবছো ইলহাম। আমি আম সরি। ইলহাম বলে, ঠিক আছে, আমার মাথাটা বেশ ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দাও মাথার, কপালটা একটু ম্যাসাজ করে দাও। জুঁই একবার নিজের হাতের দিকে তাকিয়ে ইলহামের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলে, আমি এইমাত্র নেল পলিশ লাগিয়েছি ইলহাম। তোমাকে ওষুধ এনে দেই মাথা ব্যথার? ইলহাম জুঁইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কিছু লাগবে না, তুমি আমার সামনে থেকে যাও। বলো বাবা। ইহানের তার ডাকে স্বামীন পিছু ফিরে তাকায়। ইহান তার কাছে এগিয়ে আসে। স্বামীন ইহানকে কোলে তুলে নিয়ে বলে, কি হয়েছে বাবা? বাবা কখন আসবে বলো বাবা। বাবাকে কেন বেল করে দিলে বাড়ি থেকে? স্বামীন কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি যখন কোনো দুষ্টুমি করো তখন তোমার টিচার তোমাকে কিছু সময়ের জন্য ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়ে রাখে না? ইহান মাথা নাড়ায়। স্বামীন বলে, তোমার বাবাও একটু দুষ্টুমি করেছে, তাই তাকে একটুখানি শাস্তি দিয়েছি। বাবা কি তুমি কোলেতে কালো পেন নিয়ে নিয়েতে কাউকে কতিয়েতে? স্বামীন মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। সে কি উত্তর দেবে? ঈশিতা এসে দাঁড়ায় সেখানে। ইহানকে বলে, চলো আমার ঘরে চলো, আমার কাছে ঘুমাবে আজ। আমি মাম্মাল কাতে ঘুমাবো।
শামিন ইহানের গালে হাত রেখে বলে। মাম্মু অসুস্থ শোনা, তুমি ফুপির সাথে যাও প্লিজ। ঘরে ঢুকে একটা দৃশ্য দেখে শামিন থমকে যায়। আলো জায়নামাজে বসে আছে, শামিন দাঁড়িয়ে থাকে। সামনে যে দৃশ্যটি সে দেখছে এটা সম্ভবত তার দেখা সবচেয়ে সুন্দর এবং চক্ষু শীতল করা একটা দৃশ্য। মাকেও সে এভাবে জায়নামাজে বসে থাকতে দেখত। মায়ের চুড়ি পরা হাতে যে মেয়েটি মোনাজাত ধরে আছে তার হাত দুটো অবিকল শামিনের মায়ের মতো গোলগাল। মনে হচ্ছে শামিনের মা হোসনে আরা শান্তি মোনাজাত ধরে বসে আছে, মাথায় তার লম্বা একটা ঘোমটা। দীর্ঘ সময় শামিন আলোকে দেখতে থাকে। নামাজ শেষ হলে আলো জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে জায়নামাজ ভাঁজ করে ঘুরে দাঁড়াতেই দেখে শামিন তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে কি বলছিলে মোনাজাতে আসিয়া? ফেরাউনের মৃত্যু কামনা করছিলে? আলো কয়েক মুহূর্ত শামিনের দিকে তাকিয়ে জায়নামাজ তুলে রাখতে যায়। শামিন হাত বাড়িয়ে আলোর পথ আটকে দেয়। আলোর দিকে তাকিয়ে বলে, বলো না কি বলছিলে মোনাজাতে? ভাইয়া আসবো? ঋতু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। শামিন ঋতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলে। এসো। ঋতু ধীর পায়ে হেঁটে ভেতরে ঢোকে। শামিন ঋতুকে বলে, ডাক্তার ডাকতে হবে তোমার জন্য? ঋতু মাথা নাড়ায়। শামিন বলে, ঠিক আছে, বসো এখানে। বলো কেন এসেছো? ঋতু একটা চেয়ারে বসে মাথা নিচু করে রেখেছে। শামিন বলে, বলো কেন এসেছো, কি হয়েছে ঋতু? ঋতু কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। ওনাকে বাড়িতে আনুন ভাইয়া। শামিন ঋতুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে। ঋতু আমতা আমতা করে বলে, এভাবে তো ভাইয়া কোনো সমাধান হয় না, তাই না? আলো বলে ওঠে, এই যে মির্জাবাড়ির লক্ষ্মী মেজ বৌমা, তোমাকে আল্লাহ তাআলা কি দিয়ে গড়েছে একটু বলবে? ঋতু আলোর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বলে, এভাবে কি আমার প্রতি ওনার ভালোবাসা জন্মে যাবে ভাইয়া? আপনি ওনাকে ডেকে আনুন, আমার ওনার প্রতি কোনো অভিযোগ নেই। শামিন ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে। ঋতু বলতে থাকে, বাচ্চাটা জন্মালে আমি আপনাদের বাড়ির বংশধরদের আপনাদের হাতে তুলে দিয়ে চলে যাব। আপনার ভাই স্বামী হিসেবে যেমনই হোক না কেন, সে বাবা হিসেবে অনন্য, তার প্রতি আমার কোনো রাগ নেই। বাজে না বকে যাও ঋতু, তুমি বিশ্রাম নাও। ভাইয়া এতটা বাধ্য থেকেও তার মনে জায়গা নিতে পারিনি, তার মানে আমি সত্যি অযোগ্য। ওনাকে আপনি বাড়িতে ডাকুন, আমি বাচ্চা জন্মালেই চলে যাব। তারপর উনি ওনার বাচ্চাদের নিয়ে পছন্দের নারীর সাথে সুখে থাকুক। শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, খুব স্বামীর ঘর ছাড়ার কথা বলছো যে? এসব নিজের বড় জায়ের বুদ্ধিতে করছো নাকি? তোমরা বুদ্ধি করে চলে যাচ্ছ সবাই। আলো শামিনের দিকে তাকায়। শামিন আলোকে শুনিয়ে শুনিয়ে ঋতুকে বলে, স্বামীর ঘর ছাড়াও কোনো সমাধান না। স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। স্বামী খারাপ হলে তাকে শুধরিয়ে নিতে হয়, নয়তো নারী কেন বলা হয়েছে তোমাদের? আলোর ইচ্ছে করছে শামিনকে কঠিন কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু সে চুপ থাকে। ঋতু শামিনকে বলে, কিভাবে শোধরাবো ভাইয়া? শোধরানোর হলে তো ইহানের জন্মের পরই শুধরে যেত। শামিন ঋতুর মাথায় হাত রাখে, নরম গলায় বলে, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি জেনেছি আমার একটা বোন না, দুটো বোন। বোনের মতো সবসময় খেয়াল রেখেছো আমার উপর ভরসা রাখো। আমি আমার বোনের সংসার এইভাবে শেষ হতে দেব না। ওকে নাকানি চুবানি খাইয়ে তবে এই বাড়িতে আনবো। একটু ভুগতে দাও, তোমার গুরুত্ব বুঝতে দাও, আর ওই মেয়েরও ব্যবস্থা করবো আমি। ভরসা করো তো আমায়, করো না? ঋতু মাথা নাড়ায়। শামিন বলে, গিয়ে রেস্ট নাও, যাও। ঋতু চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আলো ঋতু আর শামিনকে দেখে। ঋতুর প্রতি শামিনের অগাধ সহানুভূতিকে সে বিচার করতে পারছে না। কখনো মনে হচ্ছে শামিন হয়তো এমনই, আবার হুট করেই মনে পড়ে গেল ঋতু তার বংশের বংশধর জন্ম দিয়েছে। শুধুমাত্র এই একটি কারণে ঋতুর প্রতি এতটা নরম ভাব দেখাচ্ছে সে, নয়তো ওই লোকটা তো স্বামী নিয়ে আসার একটা পিশাচ। ঋতু চলে যেতেই শামিন ঘুরে আলোর দিকে তাকায়। আলো চোখ সরিয়ে নিয়ে বিছানায় ঘুমানোর প্রস্তুতি নেয়। বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে ডিভানে রেখে আলোর দিকে তাকিয়ে বলে, মশারি টানিয়ে নাও, খুব মশা পড়ছে, আশেপাশে সর্বত্র ডেঙ্গু। আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে ওঠে, শহরের মেয়র শহরে মশা নিধনের ঔষধ দেওয়ার ব্যবস্থা না করে গুন্ডামি করে বেড়ায়।
অমুককে উচিত শিক্ষা দেয়, তমুকের থেকে প্রতিশোধ তুলে অমুকের মেয়েকে তুলে এনে বিয়ে করে, তমুকের জমি দখল করে বেড়ালো, শহরের ডেঙ্গুর প্রকোপ তো বাড়বেই। শামিন আলোর দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেয়র তার সব দায়িত্ব পালন করেছে, তারপরও জনগণের সচেতন থাকা জরুরি। মশারি না টানিয়ে সবটা মেয়রের ভরসায় ফেলে রাখলে তো চলে না। মেয়র কি বাড়ি বাড়ি গিয়ে জনগণের মশারি টাঙিয়ে দিয়ে আসবে নাকি? আলো চুপচাপ করে থাকে। আলো চুপ করে থাকে। শামিন আলমারি থেকে মশারি বের করে সেটা টাঙিয়ে দিতে যায়। আলো শামিনের সামনে দাঁড়িয়ে বলে, প্রয়োজন নেই, নিয়ে যান এটা এখান থেকে, আমি মশারির ভেতরে ঘুমাতে পারি না। শামিন আলোর কথা না শুনে মশারি টাঙাতে থাকে। আলো শামিনের হাত থেকে মশারি টেনে নিয়ে নেয়, চেঁচিয়ে বলে, বললাম না প্রয়োজন নেই। শামিন আলোর দিকে তাকিয়ে মশারি টেনে নেয়। আলো তেজ দেখিয়ে নিজের দিকে টানতে থাকে। এক পর্যায়ে শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শক্তি দেখাচ্ছ? একটা তুলে আছাড় মারবো অবাধ্য মেয়ে। এত যত্নবান স্বামী হবার নাটক করে আপনার প্রতি আমার অনুভূতি বদলাতে চান? আমি ঋতুর মতো মেয়ে নই ইয়াসার মির্জা, কাজ হবে না। শামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে টেবিলের ড্রয়ার থেকে একটা কাঁচি নিয়ে এসে মশারিটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। আলো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। শামিন উঠে দাঁড়িয়ে গিয়ে ডিভানে উপুর হয়ে শুয়ে পড়ে। রাগে তার কপালের দুপাশে রগ দপদপ করছে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে ইলহামের। জ্বর এসে গিয়েছে। বিকেল থেকে যখন মাথা ব্যথা করছিল তখনই সে টের পেয়েছে জ্বর আসতে চলেছে। শরীরের সর্বত্র যন্ত্রণা করছে। একটু স্বস্তি পাচ্ছে না সে। ইহানের সাথে কথা বলতে বেশ কয়েকবার ফোন করেছিল ঈশিতার কাছে। ঈশিতা ফোন ধরেনি। বাড়ির কেউই ফোন ধরবে না সে জানে। বাধ্য হয়ে পোনা চাচার নাম্বারে ফোন করে জেনে নিয়েছে ইহানের খবর। ঋতুর খবরও জানতে চেয়েছিল। কেন জানতে চেয়েছিল তা ইলহাম বুঝতে পারছে না। ঋতুর পেটে তার সন্তান শুধুমাত্র সেজন্যেই কি? ইলহাম সেদিনের কথা মনে করতে থাকে। বাবা মা জোর করে একটা গ্রামের সদ্য ক্লাস 10-এ পড়ুয়া মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। মা বাবার ধারণা ছিল সুন্দরী নামাজি অল্প বয়সী বউ পেলে বকে যাওয়া ইলহাম শুধরে যাবে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং একটি প্রাণবন্ত ফুটফুটে ফুলে কালশিটে পড়েছে তার মতো অমানুষের হাতে পড়ে। বিয়ের প্রথম দিন থেকে মাগনা গৃহপরিচারিকা এবং যৌনদাসী হিসেবেই ট্রিট করে এসেছে মেয়েটিকে। কখনো উঁচু গলায় কথা বলে প্রতিবাদ পর্যন্ত করেনি মেয়েটি। পেটে ইলহামের দুটো সন্তান ধরেও ফিরে যেতে হবে খালি হাতে। মাঝখানে স্বামীর ভালোবাসা কি সেটাই কখনো বুঝলো না। কিছুক্ষণ এসব কথা ভেবে ইলহাম চোখ বন্ধ করে ফেলে। জ্বরের তীব্রতা বাড়ছে। ইলহাম খেয়াল করেছে অসুখ বিসুখ হলেই সে ভীষণ অপরাধবোধে ভুগতে থাকে। সুস্থ থাকলে অমানুষ হয়ে যায়, কষ্ট দেয় একটা ফুলকে। জ্বরের ঘোরে বিড়বিড় করে বলে ওঠে, থাকুক জ্বর, আজীবন থাকুক। মাথা ঘুরিয়ে সে তার পাশে ঘুমিয়ে থাকা জুঁইকে দেখে। একটা গভীর নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডেকে ওঠে, জুই। ঘুমের মধ্যে হু বলে সাড়া দেয়। ইলহাম বলে, জ্বরটা একটু ভেবে দেখবে? জুঁই উঠে বসে। চোখ ডলতে ডলতে উঠে গিয়ে থার্মোমিটার নিয়ে এসে ইলহামের কপালে ধরে। জ্বর 102। ইলহাম কিছুক্ষণ জুঁইয়ের দিকে তাকিয়ে থেকে বলে, আমি বাড়ি যেতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। গাড়ি থামিয়ে ইলহাম নেমে পড়ে। সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। রিয়াজ গেট বন্ধ করে ছুটে এসে বলে। ইলহাম নিষেধ করে। কলিং বেল টিপে দরজা খুলে দেয়। রাত 3টের সময় ইলহামকে দেখে সিতারা অবাক হয়ে তাকিয়ে থাকে। ইলহাম তাকে পাশ কাটিয়ে টলতে টলতে সিঁড়ির দিকে যায়। ফুলির মা এসে সিতারাকে ফিসফিসিয়ে বলে, নেশা করছে নাকি? তাহলে আজ বড় ভাইজান একে মেরেই ফেলবে। দরজায় ঠক ঠক আওয়াজ হয়। ঋতু ভাবলো ঈশিতা হয়তো ইহানকে দিতে এসেছে। অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে দরজার ছিটকিনি খুলে দেয়। দরজা খুলে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইলহাম লাল দুটো চোখ নিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত ঋতু নিজের স্বামীর দিকে তাকিয়ে থেকে তার কপালে হাত ছোঁয়ায়। ইলহাম তার স্ত্রীকে দেখতে থাকে। খুবই নিচু স্বরে ঋতু বলে ওঠে, আপনার গায়ে তো বেশ জ্বর। ইলহাম হু বলেই ধীর পায়ে হেঁটে বিছানার দিকে যায়। তারপর ধপ করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে। ঋতু এগিয়ে গিয়ে বলে, ওষুধ খেয়েছে? গা তো জ্বরে পড়ে যাচ্ছে।
ইলহাম কোনো উত্তর দেয় না। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 103-এর একটু উপরে। এক্ষুনি জ্বর নামানো প্রয়োজন। ঋতু প্রায় ছুটে ঘর থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। শামিনকে ডাকা যাবে না। ভাইয়া যদি ইলহামকে দেখে রেগে যায়। ঋতু নিজেই একটা বাটিতে পানি এনে ইলহামের মাথায় জলপট্টি দিতে থাকে। ইলহাম চোখ পিটপিট করে ঋতুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে। দিও না এসব, প্রয়োজন নেই। ঋতু ইলহামের কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ঋতু বলে ওঠে। আপনার প্রেমিকা কেন করে না এসব? সে তো আর আমাকে বিয়ে করে আমার বাচ্চা পেটে ধরে আটকে যায়নি তোমার মতো বেহায়া নয়। ঋতু ইলহামের দিকে তাকায়। ইলহাম নিচু স্বরে বলে। ইহান কোথায়? ঋতু বিছানা থেকে নামতে নামতে বলে। আপু ঘরে, আমি নিয়ে আসছি। ইলহাম ঋতুর হাত টেনে ধরে। ঋতু বসে পড়ে। ইলহামের দিকে তাকাতেই ইলহাম বলে। দরকার নেই, তুমি দরজা বন্ধ করে এসো, আমি ঘুমাবো। ধীরে ধীরে নেমে ঋতু দরজা বন্ধ করে ইলহামের পাশে গিয়ে বসে। ইলহাম কাঁপা কাঁপা একটা হাত ঋতুর দিকে এগিয়ে দিয়ে তার পেটে হাত রাখে। ঋতু চমকে উঠে তাকায় তার স্বামীর দিকে। ইলহাম নরম গলায় বলে। আমি এই বাচ্চাটা চাই। জানি আপনি শুধু আমাকেই চান না। ঠান্ডা গলায় বলে ঋতু। তার কণ্ঠে না ছিল কোনো ক্ষোভ, না ছিল কোনো হতাশা। ইলহাম কিছু না বলে একটা ম্লান হাসি হেসে দেয়। তারপর দু চোখ বন্ধ করে শুয়ে থাকে চুপচাপ। ফ্রেশ হয়ে নিচে নামতেই ফুলির মায়ের কাছে ইলহামের বাড়িতে আসার খবর পেয়ে ক্ষেপে যায় শামিন। রেগে মেগে দোতলায় চলে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। কিছুক্ষণ পরে ঋতু দরজা খুলে দিয়ে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন বিছানায় শুয়ে থাকা ইলহামকে একবার দেখে ঋতুকে ধমক দিয়ে বলে। কেন ঢুকতে দিলে ওকে ঘরে? তোমাকে নিষেধ করেছিলাম না? পাঞ্জাবির হাতা গুটিয়ে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে বলে। নেশা করেছে নাকি বেয়াদবটা? ঋতু শামিনের হাত টেনে ধরে। শামিন ঋতুর দিকে তাকায়। ঋতু বলে। ওনার গায়ে খুব জ্বর ভাইয়া, সারা রাত ছটফট করেছে জ্বরে, এইমাত্র কমিয়েছে। দয়া করে কিছু বলবেন না। দুপুর নাগাদ ইলহামকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জ্বরে অচেতন হয়ে গিয়েছিল সে। ঋতু এবং ঈশিতা তার সাথে হসপিটালে আছে। বিকেলের দিকে টেস্টে ধরা পড়ে ইলহাম ডেঙ্গু পজিটিভ। তাকে স্পেশাল কেয়ার ইউনিটে শিফট করা হয়। অবস্থা খুবই গুরুতর। বাড়িতে এসে শামিন পুরো বাড়িতে অস্বাভাবিক নিস্তব্ধতা খেয়াল করে। ফুলির মা এবং সীতারাকে ডাকতে থাকে সে। কেউ কোনো সাড়া দেয় না। দোতলা থেকে ইসমাম নেমে আসে। শামিন ইসমামের দিকে তাকিয়ে বলে। কোথায় যাচ্ছিস? হসপিটালে আমি গিয়ে ঈশিতা আর ভাবিকে পাঠিয়ে দেব। ভাবি তুমি তো অসুস্থ। সীতারা খালা কোথায়? ফুলির বাবা অসুস্থ, তাই ফুলির মা চলে গিয়েছে, আর খালা নিজেই অসুস্থ, আমি ছুটি নিয়েছি। শামিন চিন্তিত ভঙ্গিতে বলে। কি একটা মুশকিল হয়ে গেল। ইহানকে কে সামলাবে? বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই। কেন, তোমার বউ? ঠান্ডা গলায় বলে ইসমাম। শামিন ম্লান হেসে বলে। তাহলে তো হতোই। ইসমাম বলে। ইহানকে তোমার থেকে ভালো কেউ সামলাতে পারবে না ভাইয়া। ওকে তুমি দেখো, আমি যাচ্ছি, অসুবিধা হলে ফোন দিব। ইসমাম চলে যায়। শামিন ধীর পায়ে হেঁটে ইমতিয়াজ মির্জার ঘরের কাছে দাঁড়িয়ে পড়ে। ঘরের ভিতরে ইমতিয়াজ মির্জা ইহানকে বই পড়ে শোনাচ্ছে। শামিন তাদের বিরক্ত না করে নিজের ঘরে চলে আসে। দরজার নব ঘোরার শব্দ হতেই আলো নড়ে চড়ে বসে। সে একটা বই পড়ছিল। শামিন ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আলোর সামনে গিয়ে দাঁড়ায়। আলোর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে। এটা নাও। আলো কপাল কুঁচকে প্যাকেটটার দিকে তাকিয়ে বলে। কি এটা? তোমার জন্য একটা ফোন। বাবা মায়ের সাথে কথা বলবো। আর মাত্র 19 দিন আছি এই বাড়িতে। 19 দিনের জন্য কোনো ফোনের দরকার নেই আমার। শামিন আলোর দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে প্রচণ্ড রাগ হচ্ছে আলোর উপরে। ঔদ্ধত্যের একটা সীমা থাকে। এই মেয়েটা দিনকে দিন সেটা ক্রস করে ফেলেছে। এত ক্ষমা চাইবার পরেও একটু নরম হবার নাম নেই। শামিন ফোনটা বিছানার উপর ফেলে রেখে আলোকে হতবাক করে দিয়ে আলোর হাত ধরে বলে। চলো। কোথায়? আগামী 19 দিন তো তুমি আমার বউ। তো আগামী 19 দিন তুমি আমার সংসার সামলাবে। মানে? আলো বলে। হতভম্ব হয়ে যায় আলো। শামিন দাঁতে দাঁত চেপে বলে। রান্না করবে,
চলো রান্নাঘরে। আলো অবাক চোখে শামিনকে দেখছে। শামিন আলোকে টানতে টানতে নিচতলার রান্নাঘরে নিয়ে আসে। আলো অবাক চোখে শুধু শামিনকেই দেখছে। শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ফ্রিজে মাছ, মাংস, সবজি সব আছে। এমন কোনো রন্ধন সামগ্রী নেই যেটা এই রান্নাঘরে পাবেন। তুমি খুঁজে খুঁজে বের করে নাও। তুমি খুঁজে খুঁজে বের করে রান্না করবে। ইহানের জন্য সবজি দিয়ে খিচুড়ি, মুরগির মাংস, আমার বাবার জন্য স্বল্প মশলাপাতি দিয়ে একটা সবজি, তোমার এবং আমার দুজনের জন্য সাদা ভাত এবং যে কোনো একটা মাছ। আলো শামিনের দিকেই তাকিয়ে আছে। শামিন আলোর দিকে খানিকটা ঝুঁকে বলে, তোমার হাতে সময় 3.5 ঘন্টা, প্রচুর সময়, কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, যদি আজ এসব করতে না পারো তাহলে 19 দিন পর আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভুলে যাও। এমন ভাবে এই বাড়িতে আটকে দেবো, কখনো যেতে পারবে না আমাকে ছেড়ে। শামিনের কণ্ঠে কিছু একটা ছিল। আলো ঘাবড়ে যায়। শামিন আলোর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় নিজের ঘরে। আলো থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, একবার চুলা একবার ফ্রিজের দিকে তাকিয়ে। তার মাথা ঘুরছে। ঘরে ঢুকে দেওয়ালে হাত দিয়ে চাপড় মেরে বিছানার ওপর গিয়ে বসে পড়ে সে। ধীরে ধীরে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে চুপচাপ বসে থাকে। দীর্ঘ সময় পরে তার আলোর জন্যে খারাপ লাগতে শুরু করে। এমন ব্যবহার করাটা উচিত হয়নি। মেয়েটার এমনিতেই পায়ে চোট, কিন্তু কেন আলো এখনো এমন করছে? এতটাই ঘৃণ্য নাকি শামিন? একটু নরম কেন হচ্ছে না? ফুয়াদের ফোন আসে। রিসিভ করবে না ভেবে আবার রিসিভ করে। ফুয়াদ ওপাশ থেকে বলে ওঠে, ইলহামের কি অবস্থা? স্পেশাল কেয়ার ইউনিটে শিফট করা হয়েছে। আচ্ছা আমি যাচ্ছি, তুই কি করছিস? শামিন কিছুক্ষণ চুপ করে থেকে এইমাত্র ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত বলতে থাকে। ফুয়াদ সবটা শুনে বলে, আমি জানতাম তুই সামিনী আসার মির্জা, তোর ধৈর্য হবে না। নারীর মন পেতে সাধনা করবি তুই, তাহলে তো হলোই। তুই এইমাত্র যেটা করলি তাতে ওর মনে তোর জন্য অনুভূতি পরিবর্তন হয়তো দূরে থাক, তোর প্রতি রাগ আরও বাড়িয়ে দিয়েছিস। এখন গিয়ে সরি বলে নিয়ে আয়, যা। শামিন ফোন কেটে কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তারপর উঠে নিচে চলে যায়। আলো বিরস মুখে খুন্তি নেড়ে পাতিলে মশলা করাতে থাকে। মনে মনে যত ধরনের গালাগাল রয়েছে সব শামিনকে দিয়েছে সে। মশলা কষানো হয়ে গেলে একটা প্যাকেট হাতে তুলে নেয়। কি মিশাচ্ছ ওটা? শামিন পেছন থেকে বলে, তার দৃষ্টি আলোর হাতের দিকে। আলো ঘুরে দাঁড়িয়ে শামিনের দিকে তাকায়, তারপর তার হাতের প্যাকেটটার দিকে তাকায়। শামিন বলে, কি মিশাচ্ছিলে? বিষ জাতীয় কিছু? আলো থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। শামিন আলোর দিকে এগিয়ে এসে বলে, মানুষ যদি গরু ছাগলের সাথেও বসবাস করে দীর্ঘদিন, তাহলে তাদের প্রতি মায়া জন্মে মানুষের। আমার প্রতি তোমার জন্মানো না। এখন বিষ খাইয়ে মারতে চাইছো আমাকে? এই যুগের আসিয়াগুলো এত নিষ্ঠুর কেন? আলো চোখের তুলো শামিনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, টেস্টিং সল্ট, তরকারির স্বাদ বাড়াতে দিয়েছিলাম। আমার রান্নার হাত বাজে, খেতে পারতেন না কেউ। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে উচ্চ শব্দে গা গুলিয়ে হাসতে থাকে। দীর্ঘ সময় পরে হাসি থামিয়ে বলে, আই নো ওটা কি। তোমাকে ভরকে দিতে মনে করছিলাম। তুমি ঘরে যাও, যাও এক্ষুনি। ফ্রিজে সব রান্না করা আছে, গরম করে নিলেই হয়ে যাবে। ট্রিটমেন্ট চলছে ইলহামের। ঋতু, ঈশিতা, ইসমাম পালা করে গিয়ে হসপিটালে থেকেছে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। 1 সপ্তাহ পরে ইলহাম পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সবকিছু আগের মতো স্বাভাবিক। ইলহাম শামিনের মুখোমুখি হয়নি। শামিনও জুয়ের বিষয়ে ইলহামের সাথে কোনো কথা বলেনি। সে অপেক্ষা করছে ইলহামের সুস্থতার জন্য। এর একটা হেস্তনেস্ত সে অবশ্যই করে ছাড়বে। একটা গ্লাসে খানিকটা ফলের রস নিয়ে ঋতু ঘরে ঢোকে। ইলহাম বিছানায় আধশোয়া হয়ে বসেছিল। ঋতু বিছানার এক পাশে বসে হাতের গ্লাসটা ইলহামের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন। ইলহাম এক পলক ঋতুর হাতের গ্লাসটার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে ওঠে, আমার থেকে এটা তোমার বেশি প্রয়োজন? তুমি খেয়ে নাও, তারপর আমার জন্য নিয়ে এসো। ঋতু নাছোড় বান্দা মেয়ে, সে গ্লাসটা বাড়িয়ে ধরে রেখেছে। ইলহাম হাসি দিয়ে গ্লাসটা নিয়ে অর্ধেকটা খেয়ে গ্লাসটা ঋতুর দিকে দিয়ে বলে, তুমি খেয়ে নাও বাকিটা। ঋতু মাথা নাড়ায়। ইলহাম বলে, কেন? আমার উচ্ছিষ্ট খেতে তো আগে অসুবিধা হয়নি, এখন খেতে চাইছো না কেন? খুব আত্মসম্মান হয়েছে? বড় ভাবির মতো হতে চাইছো? ঋতু ইলহামের দিকে এক পলক তাকিয়ে গ্লাসটা খালি করে রেখে দেয়। তারপর নিচু স্বরে বলে,
প্রায় 10-12 দিন ধরে আপনি হসপিটালে। এরই মাঝে ওই মেয়েটার সাথে আপনার একদিনও দেখা হয়নি। আগে তো প্রতিদিন দেখা না করে থাকতেই পারতেন না। আপনি চাইলে বাড়িতে ডেকে নিন মেয়েটাকে, ভাইয়াকে আমি বুঝিয়ে বলবো। ইলহাম হেসে ফেলে, নিচু স্বরে বলে, তোমার মতো স্ত্রীর স্বপ্নই পুরুষরা দেখে। নিজের স্বামীর পরকীয়ার মতো জঘন্য অপরাধকে কতটা সাপোর্ট করছো? ঋতু চুপ করে থাকে। ইলহাম দুর্বল হাতে ঋতুকে টেনে আস্তে আস্তে নিজের কাছে যায়। ঋতু পাথরের মতো হয়ে থাকে। ইলহাম ঋতুর নিচু করে রাখা মাথার দিকে তাকিয়ে বলে, আমাকে ঘৃণা করো, রাগ দেখাও, কাঁদো, এমন পাথরের মতো হয়ে থেকো না। এসব আমাকে কষ্ট দেয় ঋতু। ঋতুর ঠোঁট কাঁপছে, নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, ভাইয়েরা বিয়ে করে যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বাবা জমি জমা চাষ করে খায়, মা বাড়িতে অসুস্থ, তাকে সপ্তাহে হাজার হাজার টাকার ওষুধ খাওয়াতে হয়। আমাকে ছেলেরা রাস্তাঘাটে উত্ত্যক্ত করতে দেখে বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ আপনাদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। বাবা তো হাতে আকাশে চাঁদ পেয়ে গেল। এমপির পুত্র ছেলে, দেখতে শুনতে ভালো, বাবাকে মোটা অঙ্কের টাকাও দেওয়া হবে। নিজের ইচ্ছে না থাকলেও বাড়ির পরিস্থিতি দেখে চুপ করে থাকি। বিয়ের ঠিক আগে আগে জানতে পারি ছেলের স্বভাব চরিত্র ভালো না, তার নামে মামলা আছে। পিছিয়ে যেতেই পারতাম, হঠাৎ মা আরও অসুস্থ হয়ে পড়ে। বাবা এসে আমার হাতে পায়ে ধরে খুব কাঁদলেন। আমি বাধ্য মেয়ের মতো কবুল বললাম। বিয়ের প্রথম রাত থেকে আমার জীবনের একটা যন্ত্রণাময় অধ্যায় শুরু হলো। স্বামী হিসাবে আমি কখনো স্বামীকে পাইনি। পেয়েছি একজন ধর্ষক, একজন প্রভু, একজন অত্যাচারী শাসককে। সবটা নিজের নিয়তি মেনে নিজেকে আপনার চাহিদার সাথে খাপ খাইয়ে নিয়েছিলাম। চেষ্টা করেছিলাম আপনার মন পেতে, আমার প্রতি আপনাকে একটু দয়াশীল বানাতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এই পর্যন্ত বলে ঋতু থামে। ইলহাম তার দিকে তাকিয়ে আছে। ঋতু একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার প্রথম সন্তান ছেলে হয় আমি ভীষণ খুশি হয়েছি। আমার পেটে যে আছে আমিও চাইবো সেও ছেলেই হোক, কারণ আমার নানি বলতো বাবার কর্মফল কখনো কখনো তার মেয়েরা ভোগ করে। আপনি আমার সাথে যা যা করেছেন তার নিজের মেয়ের সাথে হতে দেখলে আপনি সহ্য করতে পারতেন না ইলহাম মির্জা, তাই আপনার ছেলেই হোক। ঋতু কথাটি বলে অঝোর ধারায় কাঁদতে শুরু করে দেয়। ইলহাম ঋতুকে চুপচাপ দেখতে থাকে। সে কি করবে? এই মেয়েটির মাথায় হাত বুলিয়ে দেবে, নাকি মেয়েটিকে কাছে টেনে নেবে? কিভাবে কান্না থামবে মেয়েটির? কাঁদতে কাঁদতে ঋতুর হেঁচকি উঠে গিয়েছে। কিছুক্ষণ পরে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছে দিয়ে উঠে একটা ট্যাবলেট আর 1 গ্লাস পানি নিয়ে এসে ইলহামের দিকে দিয়ে বলে, এটা খাওয়ার সময় হয়েছে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে ট্যাবলেটটা নিয়ে মুখে দিয়ে পানি খেয়ে নেয়। তারপর বলে, এখানে বসো। ঋতু চুপ করে দাঁড়িয়ে থাকে। ইলহাম ধমক দিয়ে বলে, বসো ঋতু। ঋতু ধীরে ধীরে বসে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, আমার ব্যর্থতা, এত সুন্দরী হয়েও আপনাকে আমি মুগ্ধ করা তো দূরের কথা, নিজের প্রতি আপনার মনে মায়া জন্মাতেই পারিনি। এত বছর সংসার করার পরেও কত সহজে সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমাকে তাড়িয়ে দেবেন। অথচ আমাকে দেখেন, জানি আপনি আমায় ভালোবাসেন না, আপনি একজন অত্যাচারী। তবুও আপনার সাথে তালাক হবার কথা কল্পনা করলেই বুকটা হু হু করে উঠছে। কিছুক্ষণ চুপ করে থেকে ভেজা দুটো চোখ তুলে ইলহামের দিকে তাকায় ঋতু। কান্না ভেজা কণ্ঠে বলে, ধর্মে তো অনুমতি আছে, আপনি চাইলে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলতে পারেন। আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, তবুও আপনার দোহাই লাগে, আমাকে তাড়িয়ে দেবেন না আপনি। আমি মুখে যতই বলি বাচ্চাটা হলে চলে যাব, কিন্তু আমি নিজেকে চিনি ইহানের বাবা, আমি পারবো না। এর থেকে আপনি আমাকে মেরে ফেলেন। কাঁদতে কাঁদতে ইলহামের পায়ে পড়ে যায় ঋতু। ইলহাম উঠে ঋতুকে ধরে। আজ এই মেয়েটির চোখের কান্না তার করা সমস্ত অপরাধের পরিমাণ তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইলহাম ঋতুকে বুকে টেনে নিয়ে পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আচ্ছা ঠিক আছে, এসব পরে দেখা যাবে। আগে তুমি ঠিক হও, যা করছো তাতে আমার বাচ্চার ক্ষতি হবে। ঠিক হও ঋতু। ঋতু কান্না থামাতে পারছে না। ইলহাম তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঋতুর কানের কাছে মুখ নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে,
আমার বাচ্চা না, আমাদের বাচ্চার ক্ষতি হবে ঋতু। কান্না থামাও, এবার কান্না থামাও। খেতে খেতে স্বামীর এক পলক ইসমামের দিকে তাকায়, তারপর বলে, মেসেজে বললি কিছু বলতে চাস, এখন বল। খাবার টেবিলে তারা 5 জন, শামিন, আলো, ইসমাম, ঈশিতা এবং পরি। ইলহাম শামিনের কথায় মাথা তুলে তাকায় শামিনের দিকে, তারপর প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে বলে, অর্গানাইজেশন থেকে ডেকেছে আমাকে 3 মাসের জন্য যেতে হবে ভাইয়া, আমি যেতে চাচ্ছি। শামিন খাওয়া রেখে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আলো ইসমামকে দেখে। শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অসম্ভব, তুই গেলে আর আসবি না, তোকে যেতে দেবো না। ভাইয়া তুমি কি জানো তুমি বাচ্চাদের জেদ করছো? আমি ওখানে আজীবন থাকার জন্য আসিনি। জানি না, এসেছিলি প্রেমের টানে, আমাদের জন্য আসিসনি। সেই মেয়েটাকে তো আর পেলি না। এখন তুই আমেরিকাতেও যেতে পারবি না, বাড়ির ব্যবসা দেখবি। ইসমাম রেগে যায়, কপাল কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। আলো মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। শামিন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, যাবি 3 মাসের জন্য। যাওয়ার আগে বিয়ে করতে হবে, করবি? বল রাজি? ফুয়াদের কাজিন খুবই চমৎকার একটি মেয়ে। ইসমাম টেবিলে চাপড় দিয়ে বলে, বিরক্তিকর ভাইয়া, তুমি সব সময় তোমার সব সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দিতে পারো না। বলছি তো বিয়ে করব না আমি। শামিন ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে, করবি তুই বিয়ে, আমি আজই ফুয়াদের সাথে কথা বলছি। দেবদাস হয়েছিস তুই, ফালতু ফালতু মেয়েদের জন্য কষ্ট পাচ্ছিস। আলো ইসমামের দিকে তাকায়। ইসমাম এক পলক আলোকে দেখে ভাইকে বলে, আলতু ফালতু মেয়ে না ভাইয়া, এভাবে বলবে না। অসম্ভব রকমের ভালো একটি মেয়ে। আলো দ্রুত হাত ধুয়ে উঠে পড়ে। এখানে তার খুব অস্বস্তি হচ্ছে। সে চলে যায়। শামিন বলে, বেশ, মেয়েটা অসম্ভব রকমের ভালো, আমি ওর চেয়ে কয়েকশো গুণ ভালো মেয়ে এনে দেবো তোকে। ইসমাম দাঁতে দাঁত চেপে পানির গ্লাস আঁকড়ে ধরে বসে থাকে। ভাইয়ের সাথে রাগটা সে দেখাতে পারছে না, তাই রাগটাকে হজম করার চেষ্টায় আছে সে। শামিন বলে যাচ্ছে, বিয়ে করবি, তুই অবশ্যই বিয়ে করবি। প্রচণ্ড জেদে হাতের মুঠোয় থাকা গ্লাসটাকে ভেঙে ফেলে। শামিন সহ সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। টপ টপ করে রক্ত ঝরছে ইসমামের হাত থেকে। শামিন কিছুক্ষণ পর চেঁচিয়ে ওঠে। ছোট, ঈশিতা উঠে ইসমামের হাত ধরে, পরীর দিকে তাকিয়ে বলে, শীঘ্রই তোর ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়। পরী উঠে চলে যায়। শামিন প্লেটে হাত ধুয়ে ছুটে আসে ইসমামের কাছে। ইসমাম দাঁতে দাঁত চেপে বলে, আমি বিয়ে করব না ভাইয়া। শামিন ভীত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে, আচ্ছা বিয়ে করতে হবে না, শান্ত হ তুই, শান্ত হ। হাত ড্রেসিং করিয়ে দিতে দিতে পরি এক পলক ইসমামের দিকে তাকায়। ইসমাম অন্যদিকে মুখ ঘুরিয়ে কপাল কুঁচকে আছে। পরিবেশ অবাক হচ্ছে। এই রামগরুরের ছানাও প্রেম করত, তাও আবার মজনুর প্রেম। প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে বলে আর বিয়েই করবে না বলে শপথ নিয়েছে। অদ্ভুত, পুরো ব্যাপারটাই পরীর খুব হাসি পাচ্ছে। যে মেয়েটা একে ছেড়ে দিয়েছে সে ভালো কাজই করেছে। এই লোকের সাথে বিয়ে হলে 2 দিন সংসার করতে পারতো কিনা সন্দেহ। বেশ করেছে মেয়েটা। তুমি হাসছো কেন? ইসমাম পরীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। পরী থতমত খেয়ে ইসমামের দিকে তাকায়। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, হাসছো কেন তুমি একা একা? কই না তো। পরী ইসমামের হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, আমি স্পষ্ট দেখলাম তুমি হাসছিলে। পরী উঠে দাঁড়ায়। ইসমাম বলে, তোমার মাথায় কি নির্ঘাত কোনো সমস্যা আছে? আজ নিশ্চিত হলাম। পরী চুপচাপ তার ফার্স্ট এড বক্স উঠিয়ে ঈশিতার ঘরের দিকে যায়। এই লোকটা কবে যে আমেরিকা যাবে কে জানে, ভয়ঙ্কর একটা লোক। জুয়ের নাম্বার থেকে অনবরত ফোন আসছে। ইলহাম কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ফোনটা রিসিভ করে। জুই বলতে থাকে, হ্যালো, আচ্ছা ফোন কেন ধরো না আমার? আমি অসুস্থ জুই, ফোন ধরতে দেরি হতেই পারে। দেরি বুঝলাম, বউ কাছে আছে তো, বউকে যখন ছাড়তেই পারছো না তাহলে আমায় রেখে কি লাভ? ছেড়ে দাও আমাকে, তুমি তোমার ওই হাড় হাওয়াতে বউ আর বাচ্চাদের নিয়ে থাকো। ইলহাম কয়েক মুহূর্ত চুপ করে থাকে। জুই বলতে থাকে, সরি, রাগ উঠে গিয়েছিল তাই বললাম। আচ্ছা, তোমার ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে আলোচনা করেছো? ইলহাম মৃদুস্বরে বলে, আমার সম্পত্তি দিয়ে তোমার কি? আমার কি মানে? কদিন পর আমি তোমার ওয়াইফ হব, অবশ্যই আমার কিছু। কে বলেছে তুমি আমার ওয়াইফ হবে? ইলহাম ঠান্ডা গলায় বলে,
জুঁই চেঁচিয়ে ওঠে। মানে? মানে আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে এবং আমার স্ত্রী আবারও সন্তান সম্ভবা। ইলহাম, তুমি এসব কি বলছো? কতদিনের সম্পর্ক আমাদের? ওটা সম্পর্ক নয়, অপরাধ। অপরাধ বয়ে বেড়ানো ঠিক না। ইলহাম, আচ্ছা ঠিক আছে, সাব সাব কথা বলি চলো। আমার সব অ্যাকাউন্ট ভাইয়া বন্ধ করে দিয়েছে। নিজের বউ বাচ্চা নিয়ে আমার তার ঘরে উঠে খেতে হবে? এমত অবস্থায় তোমাকে যদিও বিয়ে করি, তোমাকেও কিন্তু আমার মতো ভাইয়ার দয়ায় থাকতে হবে। বলো পারবে? আমার ভাইয়াকে তুমি চেনো? তুমি পারবে? জুঁই চুপ করে থাকে। ইলহাম বাঁকা হাসি হাসে, তারপর বলে, তুমি হচ্ছ ভেসে আসা মেঘ, জুই। আমার এখন আত্মহত্যা করতে ইচ্ছে করছে, এটা ভেবে যে আমি ঋতুর মতো একটা মেয়েকে ফেলে রেখে তোমার মতো স্বার্থপর মেয়ের মধ্যে শান্তি খুঁজতে গিয়েছিলাম। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে শরীরটা আরো খারাপ হতে শুরু করেছে। ফোনটা দূরে ছুঁড়ে মেরে ইলহাম বিছানা থেকে নামে। একটু হাঁটাহাঁটি করা প্রয়োজন। ঘর থেকে বেরিয়ে দোতলা লিভিং রুমে এসে সে দাঁড়িয়ে পড়ে। স্বামী নিহানকে কোলে নিয়ে দেওয়ালের জয়নুল আবেদিনের পেন্টিং নিয়ে বিশদ আলোচনা করছে ইহানের সাথে। মাথা ঘুরিয়ে ইলহামকে দেখতে পেয়ে সে কপাল কুঁচকে চলে যেতে নেয়। ইলহাম ভাইয়ের সামনে দাঁড়িয়ে পড়ে, মাথা নিচু করে ভাইয়ের হাত ধরে বলে। সরি ভাইয়া। শামিন ইলহামের দিকে তাকায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, আমাকে সরি বলছিস কেন? আমি তোর বউ। ইলহাম চুপ করে থাকে। শামিন বলতে থাকে, তুই 24টা বিয়ে করলেও আমার কি? আবার কিছুই না। যে মেয়েটির কিছু, তার কাছে গিয়ে মাফ চা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে শামিন বলে ওঠে, এসব নাটক যদি সম্পত্তি পাওয়ার জন্য হয় তাহলে জেনে রাখ, কিচ্ছু পাবি না তুই। আমি বাবাকে দিয়ে তো সবকিছু ইহানের নামে করে দিচ্ছি, তুই কিচ্ছু পাবি না। ইলহাম ভাইয়ের হাত ধরে বলে, লাগবে না আমার কিছু, আমার শুধু বউ বাচ্চা লাগবে, আর কিছুই লাগবে না। হাতের প্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে ঈশিতা। শান্ত তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। খুলে দেখো। ঈশিতা প্যাকেটটা খুলে বেশ অবাক হয়ে যায়। তার একটা পোর্ট্রেট বাঁধিয়ে রাখা। ঈশিতা চোখ বড় বড় করে বলে, না, আমার অত সময় কোথায়। ঈশিতা এক পলক শান্তর দিকে তাকিয়ে হেসে ফেলে, তারপর বলে, খুব পছন্দ হয়েছে আমার। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে আমি কোনো অষ্টাদশকে দেখছি। এত ফালতু একটা জিনিস দেখেও কেউ এভাবে মুগ্ধ হয়? অদ্ভুত মাথা মোটা মেয়ে তুমি। আমার জায়গায় আজ একটা বাটপারের হাতে পড়লে এতদিনে নিজের আর খোঁজে পেতে না। ঈশিতা মুচকি হাসে, তারপর বলে, ঠিক তা না, আমার একটা চোখ আর একটা চোখ থেকে একটু ছোট, সেটা তুমি খেয়াল করেছো। অবাক হচ্ছি আসলে। তাই নাকি? কই দেখি। আমি তো জানতাম না। আমি তো ভুলটা করে ফেলেছি। কেন কেটে পড়বো কেন? পরিচিত, আমরা কথা বলতেই পারি। ঈশিতা বলে, একটা চোখ একটু বড় আর একটা একটু ছোট। গাড়ির হর্ন বাজার শব্দ হতেই চমকে ওঠে দুজন। পার্কের বেঞ্চিতে বসেছিল এতক্ষণ। ঈশিতা ঘুরে তাকাতেই দেখে শামিনের গাড়ি। লাফ দিয়ে উঠে দাঁড়ায় সে। শামিন গাড়ির জানালার কাঁচ নামিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ঈশিতা কিছুক্ষণ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থেকে একটা ঢোক গিলে অস্ফুট স্বরে বলে ওঠে, আজকে আমি শেষ, তুমি এখান থেকে কেটে পড়ো। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, তুমি ভাইয়াকে চেনো? মারতে মারতে মেরেই ফেলবে তোমাকে। তুমি কেটে পড়ো, আমি কিছু বুঝিয়ে বলে দেবো, যাও। শান্ত চাই না। স্বামীর গাড়ি থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়ায়। এক পলক ঈশিতা এবং শান্তর দিকে তাকিয়ে শান্তকে বলে, তোমার ইহানকে পড়ানোর জন্য ঠিক করা হয়েছিল, ঈশিতাকে নয়। শান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঈশিতা আমতা আমতা করে বলে, ভাইয়া, হঠাৎ দেখা হয়ে গেল তাই। হঠাৎ দেখা? তাও এই পার্কে? ভাইয়া, বাড়িতে চল। শামিন খুবই ঠান্ডা গলায় বলে কথাটা। বাড়িতে এসে কিছুক্ষণ চুপ করে থেকে বোনের সাথে চেঁচামেচি শুরু করে দেয় শামিন। দোতলার লিভিং রুমে বসে ঈশিতা কাঁদছে। এমন উঁচু গলায় কখনো ভাইয়া তার সাথে কথা বলেনি, বকেনি। শামিন ঈশিতার মুখোমুখি বসে পড়ে, তারপর তেজি কণ্ঠে বলে ওঠে, একেবারেই চলে গিয়েছে তোর। ওই ছেলেটাকে চিনিস তুই ঠিকভাবে? ওর পরিচয় জানিস ঠিকভাবে? কদিনের পরিচয় এত দূর? তুই তো টিনেজার মেয়েদের থেকেও ইম্যাচিওর। ভাইয়া, ও খুব ভালো, শিক্ষিত, ভদ্র। হ্যাঁ,
ভদ্র বলেই তো তোকে ওই সব পার্কে নিয়ে যায়। আমি ওকে ওখানে ডেকেছি ভাইয়া। পার্ক চিনেছো তুমি? এক চর মারবো। চেঁচিয়ে বলে শামিন বোনের দিকে এগিয়ে যায়। ঈশিতা কেঁপে ওঠে। হ্যাঁ মারুন, থামলেন কেন? মারুন। পেছন থেকে বলে ওঠে আলো। চেঁচামেচির শব্দে সে ঘর থেকে বেরিয়ে এসেছিল। শামিন তার দিকে তাকায়। আলো বলতে থাকে, মারুন, যেখানে যেখানে জোর খাটাতে পারবেন না তাদের সবাইকে মেরে দিন। এটা তো শামিন ইয়াসারের রাজ্য, এখানে থাকতে হলে তার জোর জুলুম মানতে হবে। ঈশিতা ভেজা চোখ নামিয়ে বসে আছে। শামিন আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, ভাই বোন কথা বলছি, তুমি ভাষণ না দিয়ে যাও। লজ্জা করে না? এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন ভাইয়ের অধিকারে? আমার বোন, আমি যা খুশি করব। ওরকম পার্কে আমার বোনকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। এই বাড়ির কোনো মেয়ের আজ পর্যন্ত অমন পার্কে যাওয়ার প্রয়োজন পড়েনি। দিনকে দিন বেয়াদব হচ্ছে। ঈশিতা কাঁদতে কাঁদতে উঠে চলে যায় নিজের ঘরে। শামিন এক পলক আলোর দিকে তাকিয়ে উঠে নিজের ঘরে যায়। আলো তার পিছু পিছু যায়। ভাবেন কি আপনি নিজেকে? আপু কত কষ্ট পেয়েছে আপনার আচরণে, দেখেছেন? অমন একটা ছেলেকে বোনের পাশে মেনে নেব? খারাপ কি? শিক্ষিত, ভদ্র, দেখতে শুনতে ভালো। আপনার কেন পছন্দ হচ্ছে না? কারণ আপনাদের বাড়ির ছেলেদের মতো গুন্ডা মারকাটারি নয় বলে? শামিন আলোর দিকে তাকায়, তারপর বলে, ছেলেটা এই শহরের স্থানীয় নয়। এইসব মফস্বল থেকে উঠে আসা ভার্সিটির ব্যাচেলর ছেলেরা পরিকল্পনা করে নিজের ভোলা ভালা চেহারা দেখিয়ে, গান শুনিয়ে বড়লোকের মেয়ে পটিয়ে নেয়। এসব অহরহ হচ্ছে আশেপাশে। তারপর নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করে। আর আপনারা আপনারা কি করেন ইয়াসার মির্জা? একটা মেয়ের অমতে তাকে তুলে এনে বিয়ে করে ব্যবহার করেন। হয়ে যান স্যাডিস্ট। ওই ছেলেগুলো আর আপনাদের মধ্যে কোনোই পার্থক্য নেই। শামিন আলোর দিকে চোখ রাঙিয়ে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, মুখ সামলে কথা বলো আরো। স্যাডিস্টের মানে বোঝো তুমি? একেবারে আজে বাজে কথা বলবে না। বলবো, কারণ আপনারা অমনি। ঋতুর সাথে তো তাই হয়ে এসেছে। আমি স্যাডিস্ট? আবার কোন আচরণে তোমার মনে হয় আমি অমন? বলো, জবাব দাও। চেঁচিয়ে ওঠে শামিন। আপনিও অমনি। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। তারপর আলোর দিকে এগিয়ে গিয়ে তার হাতের কনুই ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে দাঁত খিচিয়ে বলে, এই মাত্র যেটা বললে সেটা ফিরিয়ে নাও আলো। প্রথম এবং শেষবারের মতো বলে দিলাম। আলো শামিনের চোখে চোখ রেখে বলে, নেব না। আবারও বলবো, এই মির্জাবাড়ির ছেলেরা স্যাডিস্ট। ধৈর্যের বাঁধ গিয়েছে শামিনের। আলোকে এক ধাক্কায় বিছানায় ফেলে তেজি কণ্ঠে বলে, স্যাডিস্ট আমরা, তাই না? আলো মাথা ঘুরিয়ে তাকায় শামিনের দিকে। শামিন বলে, ঠিক আছে, আমি স্যাডিস্ট। স্যাডিস্ট কাকে বলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আলো। আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে শামিন গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আলো নিজেকে গুটিয়ে নেয়। শামিন ঘুরে আলোর দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত আলোকে দেখে একটা একটা করে শার্টের বোতাম খুলতে থাকে। শার্টটা খুলে দূরে ছুঁড়ে মেরে আলোর দিকে এগিয়ে যায়। বিছানায় আলোকে চেপে ধরে নিচু স্বরে কিন্তু গলায় তেজ নিয়ে বলে, সাহস থাকলে আবার ওই শব্দ উচ্চারণ করো আলো। আলো অস্ফুটের স্বরে বলে ওঠে, স্যাডিস্ট, আপনি স্যাডিস্ট। থেমে গেলেন কেন? আমি তো কোনো বাধা দিচ্ছি না। শামিন আলোকে দেখছে। মেয়েটা নিজেকে শামিনের থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করছে না। ঠিক একটা জড় বস্তুর মতো পড়ে আছে নিস্তেজ হয়ে। হঠাৎ করে তার চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ে। শামিনের বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয়। এভাবে সে কখনোই তার স্ত্রীকে পেতে চায় না। আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে বলে, থেমে গেলেন কেন? আমি তো কোনো বাধা দিচ্ছি না। এইসব তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। তার জন্য যত্নবান স্বামী হবার নাটক করার তো কোনো দরকার ছিল না। জোর করে নিয়ে নিতেন। আচ্ছা, আপনাকে জোর করতে হবে না, আমি নিজেই দিচ্ছি। কথাটি বলে আলো কাঁপা কাঁপা হাতে বুকের উপর থেকে নিজের শাড়ির আঁচল সরিয়ে দেয়। শামিন আলোর হাত ধরে ফেলে। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, কোনোভাবেই নেই ইয়াসার মির্জা। না আমার সাথে ভালো স্বামী হবার নাটক করে, না আমাকে জোর জবরদস্তি করে। কোনোভাবেই আপনি আমার মন পাবেন না। অভিনন্দন আপনাকে। আপনি একটা মেয়ের শুধুমাত্র শরীরের দখলদার হতে চাইছেন, মনের নয়। কথাটা বলে কান্নায় ভেঙে পড়ে আলো। তারপর বলে, কিচ্ছু ভুলিনি আমি। সেদিনের সেই রাত, আমার ভাইদের গলায় ছুরি ধরা,
আমার বাবার হার্টের রোগী। কিছুদিন আগেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাকে কষ্ট দেওয়া, আমার মায়ের অসুস্থ হয়ে যাওয়া, আমাকে কিডন্যাপ করা, কিছু ভুলিনি। গোটা একটা রাত আমি ছটফট করেছি আতঙ্কে, এটা ভেবে যে অচেতন অবস্থায় আমার সাথে উল্টাপাল্টা কিছু হয়েছিল কিনা। আমার সতীত্ব নিয়ে একটা মেয়ের অনুভূতি আপনি বোঝেন। আমি কখনো আপনাকে আমার মন দেব না, কোনো দিন আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না। যা করতে চান করুন। এক নাগারে কথাগুলো বলে হাঁপাতে থাকে আলো। শামিন বেশ কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে আলোর শাড়ির আঁচল তুলে দেয় তার বুকে। তারপর তাকে ছেড়ে ধীরে ধীরে উঠে বসে। আলো বিছানায় পড়ে থাকে চুপচাপ। শামিন উঠে নিজের শার্ট উঠিয়ে পরে নেয়। আলোর দিকে এক পলক তাকিয়ে বিছানায় একপাশে বসে পড়ে সে। 5 মিনিটের মতো চুপচাপ থেকে হঠাৎ বলে ওঠে, আর মাত্র 1 সপ্তাহ আছে, কিন্তু আমি হার মেনে নিলাম আরো। তুমি কাল সকালে ও বাড়ি চলে যেও, তোমাকে আমি মুক্তি দিলাম। আদ্রিতা, ইসমামের ডাকে আলো দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায়। ইসমাম তার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, অদ্রিতা, সত্যি চলে যাচ্ছ? আলো কিছু সময় ইসমামের দিকে তাকিয়ে থেকে ম্লান হেসে বলে ওঠে। ভালো থেকো ইসমাম। হ্যাঁ, ইসমাম তার দিকে তাকিয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তুমি তোলে যাচ্ছ পতা মেয়ে। ইহান অবাক হয়ে তাকিয়ে দেখছে আলোকে। আলো ম্লান হেসে ইহানের দিকে এগিয়ে যায়। ইহানের মাথায় হাত রেখে নরম গলায় বলে, ভালো ছেলে, আমি চলে যাচ্ছি। আর কখনো আসবে না। না, কখনো না। দৃঢ়ভাবে বলে ওঠে আলো। শামিন মাথা তুলে আলোর দিকে তাকায়। নিচতলা লিভিং রুমে বাড়ির সবাই এসে জমায়েত হয়েছে। আলো ঘরে ঘরে সবাইকে এক পলক দেখে নেয়। ঋতু এগিয়ে গিয়ে নরম গলায় বলে, ভাবি, ভাইয়া অনেক ভালো মানুষ, একটা সুযোগ তো দিন তাকে নিজেকে প্রমাণ করার। অনুরোধ করছি আপনার কাছে। আলো শুকনো হাসি হেসে ঋতুর সে কথার জবাব না দিয়ে তার হাত দুটো ধরে ঋতুর চোখে চোখ রেখে বলে, রাগের মাথায় তোমাকে প্রচুর কটু কথা শুনিয়েছি ঋতু, মাফ করে দিও। তুমি খুব ভালো একটা মেয়ে ঋতু, সবাইকে এত ভালোবাসা দিও না। একটু ভালো নিজেকেও বাসো, কেমন? তুমি ভালো থেকো। তোমার পেটে যে আছে সে জন্মালে এই আগন্তুকের আদর দিয়ে দিও। ঋতু শুকনো মুখে তাকিয়ে আছে আলোর দিকে। আলো ঘুরে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা এসে আলোকে জড়িয়ে ধরে। আলো বলে, আমি তোমাকে সত্যি খুব মিস করবো আপু। ভাইয়ের প্রতি অভিমান থাকার পরেও ঈশিতা আলোর গাল দুটো ধরে আদুরে গলায় বলে, আর একটু কি ভাবা যেত না ভাবি? আলো বলে, ভাবি না ঈশিতা আপু, আমাকে আলো বলো তুমি। এমন সময় জামিল এসে শান্তিনীরের সদর দরজায় দাঁড়ায়। শামিন ধমকের সুরে বলে, তোকে এই শরীর নিয়ে আসতে নিষেধ করেছিলাম না? জামিল তার ইয়াসার ভাইয়ের কথায় জবাব না দিয়ে আলোর দিকে এগিয়ে আসে। আলো তার দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, ভাবি, সবকিছু তো আমার জন্য হয়েছে। আপনি আপনার জুতা খুলে আমাকে দুটো দেন, আপনার বাবা মাকেও দিতে বলবেন, কিন্তু আমার ভাইকে ছেড়ে দিয়েন না। ভাই আপনাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে ভাবি, সে কষ্ট পাচ্ছে, তাকে একবার সুযোগ দিন ভাবি। জামিল, চেঁচিয়ে ওঠে শামিন। আলো জামিলের থেকে চোখ সরিয়ে নেয়। লিভিং রুমে ইমতিয়াজ মির্জা এসে দাঁড়িয়েছে। আলো একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে ইসমাম এবং ইলহামের দিকে তাকায়। তারপর ঘুরে শামিনের দিকে তাকিয়ে বলে, তালাকের ব্যাপারটা দ্রুত দেখবেন। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। পাশ থেকে ফুয়াদ বলে, আলো একটা সুযোগ দাও বোন, সামিন খুব ভালোবাসে তোমাকে। আলো অস্ফুট স্বরে বলে, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্রথম দিন ভাইয়া, আমাকে মাফ করে দিয়েন। ভালো থাকবেন। জামিল এসে আলোর পথ আগলে দাঁড়ায়। ভাবি, কথা তো শোনেন আমার। আমি ভাইয়ের অপরাধকে কোনো মতেই জাস্টিফাই করছি না। সে অবশ্যই অপরাধ করেছে, কিন্তু এখন সে সত্যিই আপনাকে ভালোবাসে। একটু কনসিডার করেন ভাবি। আমার পথ ছাড়ুন জামিল ভাই। ঠান্ডা গলায় বলে আলো। শামিন জামিলের দিকে তাকিয়ে ধমকে ওঠে। পথ ছাড় ওর জামিল, যেতে দে ওকে।
জামিল শুকনো মুখে সরে দাঁড়ায়। আলো এগিয়ে যেতে থাকে সদর দরজার কাছে। পরি আর পোনা চাচা দাঁড়িয়ে আছে। আলো হেসে পরির গাল ছুঁয়ে পোনার দিকে তাকিয়ে বলে। ভালো থাকবেন পোনা চাচা। পোনা নরম গলায় বলে। থেকে যাও বড় বৌমা, সবটা দুর্ঘটনা হলেও তুমি একটা হীরা পেয়েছো মা, তাকে এভাবে পায়ে ঠেলে দিও না। আলো কিছু না বলে হাঁটতে থাকে। শামিন আলোর পিছু পিছু যায়। পর্চের নিচে এসে দাঁড়াতেই দেখে দলের ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে। সবুজ আলোকে দেখে বলে। থেকে যান না ভাবি, কি হয় একটু মেনে নিতে। সবাই সবুজের কথা শেষ না হতেই বলে ওঠে। আলো তাদের কিছু না বলে শামিনের দিকে তাকিয়ে বলে। আপনি আসছেন কেন? আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি আমার বাউন্ডারির মধ্যে আছো আরো, তার মানে তুমি আমার রেসপন্সিবিলিটি। তোমাকে রাহাত দিয়ে আসবে আমার গাড়িতে। কথাটা বলে গাড়ির চাবি রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলে। তোর ভাবিকে, সরি, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। রাহাত এক পলক শামিন এবং আলোর দিকে তাকিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে গেটের কাছে চলে যায়। আলো ধীর পায়ে রাহাতের পিছু পিছু যায়। শামিন অপলক দেখতে থাকে সেই দৃশ্য। গেটের কাছে গিয়ে আলো দাঁড়িয়ে পড়ে। আলো ঘুরে শামিনের দিকে তাকিয়ে আবারও তার দিকে আসতে থাকে। তৌব খুশি হয়ে বলে। ভাবি মনে হয় যাবে না ভাই। শামিন তাকিয়ে আছে। আলো এসে শামিনের মুখোমুখি দাঁড়ায়। তারপর তার হাত থেকে শামিনের মায়ের বালা দুটো খুলে শামিনের হাতে দিয়ে বলে। আপনাদের বাড়ির বড় বউয়ের জিনিস আপনার ভবিষ্যৎ বউকে দেবেন। বালা দুটো দিয়ে দ্রুত পায়ে হেঁটে গেটের বাইরে চলে যায়। গাড়িতে উঠে বসতেই রাহাত গাড়ি স্টার্ট করে। কয়েক মুহূর্ত পরে গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। শামিন এক পলক গেটের দিকে তাকিয়ে নিজের হাতে তার মায়ের বালা দুটোর দিকে তাকায়। রনি শামিনের দিকে এগিয়ে এসে তাকে অবাক চোখে দেখতে থাকে। শামিন রনির দিকে তাকিয়ে বলে। কি কি দেখছিস? এত সহজে যেতে দিলেন ভাই? শামিন বাঁকা হাসি হাসে। তারপর আশেপাশে তাকিয়ে সবাইকে দেখতে থাকে। সবাই তার দিকে তাকিয়ে আছে। শামিন হাতের বালা দুটোর দিকে একবার তাকিয়ে রনিকে বলে ওঠে। বুঝলি রনি, তোর ভাবি কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে গিয়েছে, তোকে এই কয়েকটা দিন দেখে রাখিস। ফুয়াদ অবাক হয়ে বলে। শামিন ফুয়াদের দিকে তাকিয়ে বলে। আমি স্বামী রিয়াসার মির্জা, আমার বউকে আমি ছেড়ে দেব? ভাবলি কি করে তোরা? থু। সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। শামিন সবাইকে উপেক্ষা করে গা ছাড়া ভঙ্গিতে হেলে দুলে বাড়ির ভিতরে ঢুকে সোজা দোতলার সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। লিভিং রুমে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। ড্রাইভ করতে করতে রাহাত এক পলক মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বসে আছে। কিছু সময় পরে রাহাত বলে ওঠে। ভাবি, আপনাদের ভাইয়ের কীর্তন গাইতে শুরু করবেন না রাহাত। আমি ফেলে এসেছি তাকে, অনেকটা দূর চলে এসেছি তাকে ফেলে। এখন আর কিছু শুনতে চাচ্ছি না। রাহাত আলোর দিকে তাকায়। কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে। আপনি খুবই নিষ্ঠুর ভাবি। হ্যাঁ, আর আপনারা খুব ভালো। যুবতী মেয়েকে কিডন্যাপ করে তাকে একটা ক্রিমিনালের শয্যাসঙ্গী বানিয়ে দেন। আপনারা খুব ভালো রাহাত। রাহাত আর কোনো কথা বলে না। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তো তার নেই। আসলেই তো তারা অপরাধ করেছিল। তবুও সেই অস্ফুট স্বরে বলে ওঠে। ভাইয়ের চোখে আপনার জন্য শুধু ভালোবাসা না, সম্মান দেখেছি আমরা। এত বছর ধরে ভাইকে দেখছি, কখনো কোনো মেয়ের জন্য এতটা উতলা হতে ভাইকে দেখিনি ভাবি। আপনাকে অনুরোধ করছি, আপনি ভাইয়ের কাছে ফিরে যান। গাড়ি থামান রাহাত। ঠান্ডা গলায় বলে আলো। রাহাত আলোর দিকে তাকিয়ে বলে। কেন ভাবি? আমাদের বাড়ি এসে গিয়েছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? রাহাত সামনের দিকে তাকিয়ে ব্রেক কষে দেয়। আলো রাহাতের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে। আবার যদি কখনো নিজের প্রিয় ভাইয়ের জন্য কোনো মেয়েকে তুলে আনতে যান, তাহলে নিজের মা বোনের কথা একবার ভেবে নেবেন রাহাত। ভালো থাকবেন। আলো কথাটি বলে বাড়ির গেটের ভেতরে চলে যায়। রাহাত কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট করে। কলিং বেল টিপে চুপচাপ দাঁড়িয়ে থাকে আলো। আজান এসে দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর একটা বিকট চিৎকার দেয়। রেহেনা ছুটে এসে থমকে দাঁড়িয়ে যায়। আলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে।
আলো মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, 1 সপ্তাহ পর ফেরার কথা ছিল। ইয়াসার মির্জা দয়া করে 1 সপ্তাহ আগেই আমাকে ছেড়ে দিয়েছে মা। আলম থাকে মেয়ের দিকে, তার কোনো ভাবান্তর নেই। আলো দৌড়ে গিয়ে বাবার গায়ে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ভেজা দুটো চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে মুক্তি পেয়েছে আব্বু। ঘরে ঢুকে বিছানায় চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকে শামীম। কিছু সময় শূন্যে তাকিয়ে থেকে উঠে বসে, বিছানার ওপর থেকে তার মায়ের হাতের বালা দুটো তুলে নেয়। বেশ মানিয়েছিল আলোর হাতের বালা দুটো। অহংকারী তেজি মাথামোটা গলাবাজি করা মেয়েটি ফেলে রেখে চলে গেল নিজের জিনিস। বোকা মেয়েটা জানেই না এভাবে নিজের পরিচয় ফেলে রাখা যায় না। শামীম উঠে গিয়ে নিজের আলমারি খুলে একটা বক্স বের করে আনে। বক্সে কিছু গয়না ছিল যেগুলো আলোর মা আলোর জন্য গড়েছিল। শামীম বালা দুটো সেই বক্সটাতে তুলে রাখে। এগুলো সব ওই তেজি মেয়েটার। আবার যখন শামীম তার বউকে এ বাড়িতে নিয়ে আসবে, সেদিন ভালোবাসাবাসির রাতে এগুলো নিজের হাতে পরিয়ে দেবে তার বউকে। কে দেখে শামীম ম্ল্যান হেসে বক্সটা তুলে রাখে। ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসে পড়ে ফুয়াদ। শামীমের দিকে তাকিয়ে বলে, কি চলছে মাথায়? কি করবি? সাধনা। হাসতে হাসতে বলে শামীম। তাতে যদি কাজ না হয়? তাহলে আবার তুলে আনবো, তারপর আবার চলে গেলে আবার সাধনা করব। তাতে কাজ না হলে আবার তুলে আনবো, তারপর আবার চলে গেলে আবার সাধনা করব। তাতেও কাজ না হলে আবার তুলে আনবো। থাম থাম থাম! ফুয়াদ চেঁচিয়ে ওঠে। শামীম উচ্চস্বরে হাসতে হাসতে বলে, কথা ওর জন্ম হয়েছে আমার কাছে বন্দি হওয়ার জন্য, আর আমার জন্ম হয়েছে ওকে তুলে আনবার জন্য। তোর কাহিনী দিয়ে একটা দুর্দান্ত ড্রামা সিরিজ বানানো যাবে। লোকজন যেটা দেখে তোকে আর আলোকে গালাগাল দেবে তাদের মাথা খারাপ করার জন্য। শামীম হাসতে থাকে, তারপর হাসি থামিয়ে বলে, একটু গড়ল না ওই আসিয়া? তুই ভাবতে পারিস কি দিয়ে গড়েছে ওকে? ভাতের লোকমা তুলে মেয়ের সামনে ধরে মেয়ের দিকে তাকিয়ে থাকে রেহেনা। আলো হাত সরিয়ে নিয়ে বলে, ভালো লাগছে না খেতে আম্মু, নিয়ে যাও। আলোকে খুবই কাহিল দেখাচ্ছে, পরপর পানি খাচ্ছে শুধু। রেহেনা প্লেট সরিয়ে রেখে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই ঠিক আছিস তো? এমন লাগছে কেন? ও কিছু না আম্মু, কিছুটা দুর্বল লাগছে শুধু। আলো উঠে দাঁড়িয়ে বলে, ঘরে 1 কাপ লেবু চা দিয়ে যাবে আম্মু? রেহেনা মাথা নাড়ায়। দীর্ঘদিন পরে নিজের সেই চিরচেনা ঘরটাতে ঢুকে আলো বেশ শান্তি পায়। কিছুক্ষণ ঘুরে পুরো ঘরটাকে দেখে আলো এখনো ওই লোকটার দেওয়া শাড়ি। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে তার আলমারি থেকে এক সেট সালোয়ার কামিজ বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নেয়। শরীরটা খুব একটা ভালো লাগছে না। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে রেহেনা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। আলো চায়ের কাপটা উঠিয়ে একটা চুমুক দেয়। রেহেনা আমতা আমতা করে বলে, তখন তোর বাবার সামনে জিজ্ঞেস করতে পারেনি তোকে এমন লাগছে কেন দেখতে? কেমন লাগছে? আলো তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। রেহেনা নিচু স্বরে বলে, তোর এই মাসে পিরিয়ড হয়েছিল? কেন? না মানে পেটে বাচ্চা এলো কিনা? আলো তার মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, আমাদের মধ্যে এমন কিছুই হয়নি আম্মু। রেহেনা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আলো কিছু স্বরে বলল, উনি কিছু করেননি আমার সাথে। বিয়ের 2 মাস হয়ে গিয়েছে, কিছুই হয়নি তোর সাথে? আলো না সূচক মাথা নাড়ায়। রেহেনা বেশ অবাক হয় কথাটি শুনে। ভাইয়া আসবো। ইসমাম ভিতরে ঢুকতেই শামিন উঠে বসে। সে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হাতের ব্যথা সেরেছে? তুই একটা অদ্ভুত মানুষ, তোর ভাবির মতো। ওই মেয়েটাও কখন কি করে ফেলে বোঝা মুশকিল। নিজেও জানে না আসলে। কখনো বই ছুঁড়ে মারে, বই দিয়ে বাড়ি মারে, মিন্ট লেমন ছুঁড়ে মারে, বাচ্চাদের মতো থুঁতু দেয়, আমার পাঞ্জাবি টুকরো টুকরো করে কেটে ফেললে। কথাটি বলে শামিন একা একা কিছুক্ষণ হেসে নেই। ইসমাম ম্ল্যান হেসে তার ভাইয়ের পাশে বসে, তারপর শামিনের দিকে তাকিয়ে থাকে। ওই অদ্ভুত মেয়েটাকে পেয়ে গেলে খুশি হব খুব। শামিন হাসি থামিয়ে মাথা নিচু করে বলে, সব কিছু পেয়ে গেছি এমন অনুভূতি হবে। ইসমাম চুপ করে তার ভাইয়াকে দেখে, তারপর বলে, আমি চলে যাচ্ছি ভাইয়া। সবাই চলে যাচ্ছিস? যাবি তো? আমি সবাইকে জোর জবরদস্তি করি, খারাপ মানুষ।
ইসমাম ভাইয়াকে দেখে শামিনের কণ্ঠে একরাশ হতাশা। চুপচাপ মাথা নিচু করে বসে আছে সে। ইসমাম পাশে বসে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। মোটা 16,306 টাকা। 50 বারের মতো টাকাগুলো গুনে নেয় আলো। বরাবর সে টাকা পয়সা গুনতে অদক্ষ। মুঠির মধ্য দিয়ে চুপচাপ বসে থাকে। এই টাকাগুলো সে টিউশনি পড়িয়ে জমিয়েছিল একটা নতুন ফোন কিনবে বলে। ইউনিভার্সিটিতে পা দেওয়ার সাথে সাথে আতায়ুর আলমের থেকে হাত খরচ নেওয়া বন্ধ করে দিয়েছিল আলো। সে বরাবর আত্মনির্ভরশীল মেয়ে হতে চেয়েছিল।